সন্ধ্যার ভায়োলিন, লেখিকা বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ২। কয়েকটি মাস নির্বিঘ্নে গড়িয়ে গেল। সময়ের স্রোত এক অদৃশ্য নীরবতায় মিলিয়ে যাচ্ছে। সমস্ত শহর গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাতের আকাশ থেকে ঝরে পড়ছে শুভ্র তুষারপাতের নীরবতা, যেন সাদা পর্দায় ঢেকে দিচ্ছে পৃথিবীর সকল কোলাহল। সেই অপার্থিব শুভ্রতা বিপরীতে একটা রান্নাঘরে জ্বলছে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা। মেয়েটার বয়স হয়তো ২৮ কিংবা ২৯, গায়ের রং ধবধবে ফর্সা। সে দাঁড়িয়ে আছে কিচেনের মাঝখানে, সামনে রাখা আছে কয়েকটি বড় বড় কাঁচা মাংসের টুকরো। মানুষের মাংস, তাজা, সদ্য কাটা। সে কানে হেডফোন গুঁজে মাংসগুলো হালকা লবণ, মরিচ, রোজমেরির সুঘ্রাণ এবং একটু তেল মাখিয়ে নিল। প্রতিটি টুকরোকে একে একে বিশাল শিলে গাঁথে। চুলার আগুন জ্বলছে উত্তপ্ত লেলিহানে। মাংসগুলোকে আগুনে ছুঁয়ে দিতে রান্নাঘরে ভরে উঠল এক ভারী বিকৃত গন্ধ। এই গন্ধ অদ্ভুত, অস্বাভাবিক, একদিকে মিষ্টি ও মানসিকের মতো, যেন পোড়া লিভারের সাথে মিশে যাওয়া একটি দুর্গন্ধ সুবাস। অন্যদিকে চারকোলের মতো ধোঁয়াটে ও সালফারাস। পোড়ানো গন্ধ ছড়িয়ে পড়ছে রান্নাঘরের চারিপাশে। ২০ মিনিট পরে মাংসগুলো বাহিক ও চামড়া পুড়ে কালো হয়ে যায়, যেন চাট কয়লার মতো খসখসে ও শক্ত। কিন্তু ভেতরে লাল রস উঠে এসে হালকা করে। আগুন পোড়ার পর মানুষের মাংসের পরিবর্তন অদ্ভুত। বাইরের স্তর তৃপ্তি ও লালচে বাদামি হয়ে যায়, যেন পোড়া গরুর মাংসের মতো। ভেতরটা নরম ও স্টিকি, ভিলের মতো টেন্ডার কিন্তু সামান্য শক্ত, যার কালার রেড থেকে গ্রে ব্রাউন হয়ে থাকে। এটা সাধারণ মাংসের মতো শুকিয়ে যায় না সহজে। ভিতরে ফ্লাইডেটের কারণে অর্গানগুলো পুরোপুরি পড়ে না। মেয়েটা নিখুঁত দক্ষতায় টুকরোগুলোকে নামিয়ে নেয়, কাচের স্বচ্ছ প্লেটে একে একে সাজায়। মেয়েটার জিভে জল চলে আসে মাংসের স্বাদ উপভোগ করার তাড়নায়। সে ব্যালকনির দিকে এগোয়। সেখানে বাইরে চারপাশে ঝরে থাকা তুষারপাত নেমে আসছে অবিরাম। চেয়ারে বসে প্লেটটা সামনে রাখে, এক হাতে কাঁটা চামচ, অন্য হাতে এক গ্লাস রেড ওয়াইন। চামচে তুলে নেয় মাংসের প্রথম টুকরো, এক চিমটে পুড়ে যাওয়া চামড়া, কিছু মাংস, সামান্য হাড়। চিবাতে চিবাতে চোখ বন্ধ করে ফেলে তৃপ্তিতে। কিন্তু মানুষের মাংস খাওয়ার পরিণতি কি? এটি শুধু একটি অস্বাভাবিক আহার নয়, শরীরে প্রবেশ করলে এটি প্রয়ন ডিজিজের মতো ভয়ঙ্কর রোগ ছড়াতে পারে, যেমন পুরো বা মস্তিষ্কে ছিদ্র করে দেয়, স্পন্দনের মতো ছিন্ন ভিন্ন করে দেয়। বার্ডবোন ডিজিজ যেমন হেপাটাইটিস বা ইবোলা, ইনফেকশন যেমন ইকোলাই থেকে প্যারালাইজড, সব মিলে শরীরের অভ্যন্তরীণ যুদ্ধ শুরু করে, যা লং টাইমে মস্তিষ্কের ক্ষয় হয়, পপুলেশনের মধ্যে রোগ ছড়ায়, এমনকি জেনেটিক ক্ষতি ঘটাতে পারে। সময় গড়িয়ে চলছে। অপুর মনে বিষণ্ণতা কমলেও অভিমানের ছায়া রয়ে গেছে। এখন সে নিজের মতো চুপচাপ শান্ত। আব্রার কথা মনে পড়লেও সে নিজেকে সামলে নেয়। আব্রার প্রতিচ্ছবি এখন মস্তিষ্কে ধোঁয়াশা এক আবছা স্মৃতি মাত্র। নীরবতা, নিঃসঙ্গতা, চঞ্চলতা আর কিছুটাই আনন্দ মিশে মিশে অপুর এখন ভালো আছে। সেদিক ঠিকানা জেনে চিঠিটা ডাকবাক্সে ফেলেছিল। জেদ কিছুটা কমেছিল তাতে। কিন্তু সেই চিঠি কি আব্রুর কাছে পৌঁছেছে? সে কি পড়েছে? অপু জানে না, এমনকি জানতেও চায় না আর। বাসিপুর খানমহল। দিনের পর রাত, রাতের পর দিন, ৯টি মাসে গড়িয়ে গেছে। ও এখন অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। তার চেহারার পরিপক্কতার ছাপ, তবু চোখে কিশোরী মায়া। সকালের আলোয় সে প্রাণবন্ত। নীল সাদা চুড়িদার, হিজাবে আকাশে শান্তি, কবজিতে রেশমি চুড়ির টুনটান শব্দ। জগন্নাথ ভার্সিটির শিক্ষা সফরে যাবে সে। সিঁড়ি বেয়ে নামতেই ড্রয়িং রুম থেকে টেলিফোনের রিংটং ভেসে এলো। বিরক্ত হয়ে ফোন তুলল অপু। বলল, হ্যালো। ওপাশে অচেনা পুরুষালী কণ্ঠ। বিকেল ৫টার মধ্যে এয়ারপোর্টে গাড়ি পাঠাও। ও হকচকিয়ে আওড়ালো, ভাইয়া, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। এটা কোনো ট্যাক্সি অফিস নয় যে আপনার জন্য গাড়ি পাঠানো হবে, যত সব।
বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল সে। বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। ফোন আবারও বেজে উঠল। নিহান আবু কিচেন থেকে বেরিয়ে শাড়ির আঁচলে হাত মুছল। ফোনটা তুলল। হ্যালো, কে? আমি আব্র। আবরাহান খান আব্র। আজ বিকেল ৫টায় আমি দেশে ফিরছি। কথা শুনে নিহানের আম্মুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে তিনি ছুটে গেলেন। ড্রাইভারকে নির্দেশ দিলেন, বিকেল ৪টার মধ্যে এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই খানমহলে শুরু হয়ে গেল কোলাহল, মেয়েদের ডাকাডাকি, উত্তেজনা। আজ আবারও ফিরছে আব্র। বড় কর্তার বাড়িতে নেই, অপুর বাবা স্কুলে, এক ভাই চট্টগ্রামে, অন্যজন বিদেশে। আলিনা খান হৃদয়ে ঝড় তুলছেন, চোখে আনন্দের জল, ঠোঁটে প্রশান্তির হাসি। ৯ মাসের প্রতীক্ষার পর আব্র ফিরছে। এবার তাকে আগলে রাখবে তিনি। বিকেল ৫টা ৩৭। গোধূলির আলো ধীরে ধীরে নামছে। খানমহলের দোতলার বারান্দা থেকে দেখা যায় মূল ফটকে একটি কালো গাড়ি থামল। গাড়ি থেকে নামলো এক দীর্ঘদেহী সুদর্শন পুরুষ। নেভি ব্লু শার্ট, ব্লেজার প্যান্ট ইন করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে সানগ্লাস। ক্লান্তি আর অন্যমনস্কতা তার মুখে। লালচে আলোয় আন্ডারকাট চুল, কপালে এলোমেলো। তার এই রূপে উহু থাকলে স্পন্দন হারাতো। আব্রকে দেখে আলিনা খান ছুটে গিয়ে জড়িয়ে ধরল। জমে থাকা কষ্ট ছেলের কাঁধে উজাড় করে দিলেন। অভিমানের দেয়াল মায়ের কান্নায় গড়ে পড়ল। আব্র চুপচাপ মাকে জড়িয়ে রইল। চোখে জল না এলেও ফিরে আসার মূল অনুভব করল। ধীরে ধীরে পা বাড়ালো খানমহলের অন্দরে। কাঠের সোফায় বসতেই সবাই এগিয়ে এলো। অপুর মা সস্নেহে কফির কাপ এগিয়ে দিলেন। চুমুক দিতেই আব্র তীক্ষ্ণ স্বরে নিহানের আম্মুকে জিজ্ঞেস করল, কাকিমা, তোমার আগে ফোন কে রিসিভ করেছিল? মনে হয় ওহু। ওহু নাম শুনে আব্র জল শক্ত হয়ে গেল। গভীর স্বরে বলল, ওহু। ওহু এখন কোথায়? ভার্সিটি থেকে ট্যুরে গেছে। একটু চুপ থেকে নীরা খান জিজ্ঞেস করল, কিছু হয়েছে? না, কিছু হয়নি, রুক্ষতা ডেকে সংক্ষেপে বলল আব্র। নীরবতা ঘিরে ধরল চারপাশ। আব্রার কথা না বাড়িয়ে হালকা হাসি আর সংক্ষিপ্ত কথায় সবাইকে বিদায় জানিয়ে রুমের দিকে চলে গেল। আলিনা খান পেছন পেছন গেলেন। অদ্ভুতভাবে এতদিন পর ফিরে আসা আব্রকে কেউ জিজ্ঞেস করল না কোথায় ছিল সে, কেন চুপচাপ চলে গিয়েছিল। ট্যুর শেষে ক্লান্ত অহু সন্ধ্যায় মহলে ফিরল। দ্রুত সিঁড়ি পেয়ে দোতলায় উঠল সে। হঠাৎ নিচ থেকে মায়ের মমতাময় কণ্ঠ ভেসে এলো, কিরে, ক্লান্ত? চা দেব? আর শোন। বিরক্ত কুহু থামিয়ে দিল। আমি কিছু শুনতে পারবো না, খুব ক্লান্ত। চা লাগবে না, রেস্ট নিব। ডিনারে না এলে ডেকো না প্লিজ। রেলিং ধরে উঠতে উঠতে আশাফকে দেখলো সে। হেসে বলল, আরে আশাফ ভাইয়া, কখন এলেন? কেমন আছেন? আশাফ স্নিগ্ধ হাসলো। আলহামদুলিল্লাহ ভালো। তুই? পড়াশোনা কেমন চলছে? ভালো। পরে কথা হবে, রেস্ট নেব। বলেই নিজের কক্ষে ঢুকে ব্যাগ ছুঁড়ে পালঙ্কে শুয়ে পড়ল সে। জামা কাপড়ও পরিবর্তন করলো না। সে এখনো জানে না লন্ডন থেকে ফিরেছে আব্র। এখন খানমহলে অবস্থান করছে সে। রাত 10টার দিকে আলিনা খান ঘুমন্ত আব্রকে জাগালো। ওঠ বাবা, খেয়ে নে। আব্র ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেল। সেখানে আশরাফ খান দীর্ঘদিন পর দেখা তাদের। ফলে চমকে উঠল সে। জমে উঠল। পুরো পরিবারের ডিনার টেবিলে বসেও ওহু অনুপস্থিত। আশফাক খান প্রবেশ করতে আব্র বলল, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? গম্ভীর স্বরে আশরাফ খান উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? কাকার অভিমান বুঝেও আব্র স্বাভাবিক করে বলল, ভালো। বসুন, একসঙ্গে খাই। আশরাফ খান বসলেন। হালকা কথোপকথনে সময় আটকালো। ডিনার শেষে আব্র ফের রুমে গেল। কিছুক্ষণ পর আশা পেল। শুধু শুরু হলো তাদের পুরনো স্মৃতিচারণ আর ব্যক্তিগত কিছু কথাবার্তা। গভীর রাত, অন্ধকারে ডুবে আছে চারপাশ। ঘড়ির কাঁটা রাত 2টোয় উপস্থিত। হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। খোলা জানালা দিয়ে অঝোরে বাতাস ঢুকছে। গাছপালার শব্দে অস্বস্তির সুর। বর্ষাকালে শেষ সময় চলছে। সে উঠে জানালার কাছে যায়। শীতল হাওয়ায় তার মুখ ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে মুহূর্তে দাঁড়ায় সে। তারপর জানালা বন্ধ করে দেয়। ঘুম আর আসছে না। অস্থিরতা তাকে কুরে কুরে খায়। বুকে এক অদম্য টান, বাইরে যাওয়ার আকাঙ্ক্ষা। ও নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে নিচতলায় নামলো। মহল ঘুমে আচ্ছন্ন। বাতিগুলো নেভানো। পা টিপে টিপে সদর দরজার দিকে এগোলো সে। মা চাচিরা জানলে বিপদ, তবু সে দরজা খুলে বাইরে পা রাখে। ঝড় বইছে। গাছের পাতায় শস্য শব্দ। দূরে একটা দরজা ঠুক করে বন্ধ হয়। পাহারাদারদের টহল দেখে ওর মনে স্বস্তি। সে পুকুর ঘাটের দিকে পা বাড়ায় শান্তির খোঁজে। বাতাসে ঝাপটায় শরীর কাঁপিয়ে দেয়। ও ওড়না গুজে চশমা ঠিক করে নেয়।
অস্থিরতার মন দোলা দেয়, ফিরে যাওয়ার ইচ্ছে জাগে। হঠাৎ ঝড়ো অন্ধকারে পুকুর ঘাটের সিঁড়িতে উহুর চোখ আটকে যায়। গাঢ় ছায়া আর ধোঁয়ার মাঝে এক লম্বা অবয়ব, পেছনে ফিরে দাঁড়ানো, সিগারেটের লালচে স্ফূর্ত জ্বলছে। ঝড়ে উহুর ওড়না আর চুল এলোমেলো। কাপা গলায় ফিসফিস করে ডাকলো, আশরাফ ভাই, এত রাতে আপনি এখানে? সন্দেহের কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। আশরাফ ভাই, শুনছেন? ডাকলো আবার, কোনো সাড়া নেই। লোকটা স্থির, ঝরেও না নড়েও না। অপু চেঁচালো, আশরাফ ভাই, ফুপুকে বলে দেবো, ভেতর চলুন, বৃষ্টি নামবে। বাতাসে কণ্ঠ ডুবে যায়, ধৈর্য হারিয়ে ফেলে সে। রাগে কনুই ধরে টান দিল। ছায়ামূর্তি ফিরে দাঁড়ালো, উহুর নিঃশ্বাস জমে গেল। কারণ সামনে দাঁড়ানো স্বয়ং খান পরিবারের ছোট খান সাহেব। সেদিন সন্ধ্যায় কুস্তির ময়দানে বিজয়ী আবরান খান আব্র। কালো তীক্ষ্ণ চোখের দুটি আকস্মিকতা সন্ধানী তার, যেন এই ঝড়ো রাতে উহুর ভেতরটা ভেদ করে দিচ্ছে। বিস্ময়ে ভয়ে স্তব্ধ হয়ে গেল অহু। এতদিন পরে মানুষটা হঠাৎ করে কোত্থেকে এলো? এতদিন ধরে সে নিখোঁজ। হঠাৎ কিভাবে কোনো অতিপ্রাকৃত ছায়ার মতো উদিত হয়ে এই অন্ধকারে আসলো? ভয়ে গলার স্বর হারিয়ে ফেলল অহু। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এটা কি মানুষ না কোনো জিন? ভয়ার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে ও চমকে উঠল। তার মনের গভীর থেকে সশব্দে বেরিয়ে আসে, আম্মু, ভূত! ও আর কিছু না ভেবে চিৎকার করে আব্রুর কোণে ছেড়ে দেয়। চোখের পলকে সে পেছনের দিকে হোঁচটকে পুকুর ঘাটের সিঁড়িতে লুটিয়ে পড়ে যায়। হাত পা কাঁপতে শুরু করেছে তার, রক্ত জমার ন্যায় ঠোঁট দুটো শুকিয়ে গেছে। মনে হয় শরীরের সব রক্ত শুষে নিচ্ছে ভয়। তারপর একটুখানি শক্তি সঞ্চয় করে প্রাণপণে ছোটার চেষ্টা করে সে সিঁড়ি বেয়ে উঠে দাঁড়ায়। এরপর এক দৌড়ে মহলের দিকে ছুটে যায়। তার ওড়নার আঁচল পেছনে উড়ে গিয়ে সিঁড়িতে রয়ে যায়। পেছনে সেই স্থির আগুন চোখের মানুষটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই দাঁড়িয়ে থাকে। আতঙ্কে কাঁপতে কাঁপতে ওহু ঝড় ভেঙে অন্তর্মহলের ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে কক্ষে ঢুকে দরজা বন্ধ করে পর্দা টেনে দিল। কাঁথায় গুটিয়ে পালঙ্কে বসে রইল সে। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব। পুকুর ঘাটে সে ছায়ামূর্তি মনে পড়তে ও ভাবল মানুষ নয়, নিশ্চয়ই অশরীরী। এরপর সারা রাত আর ঘুম হলো না তার। ভোরের আলো ফুটতে ছুটল নিহার ঘরে, নিহাকে জাগালো। গত রাতে পুকুর ঘাটে আবরাম ভাইকে দেখলাম। নিহা বিরক্ত হয়ে বলে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আবরাম ভাই তো গতকালই দেশে ফিরেছে, এখনো তো অন্ধমহলে আছে। কথাটা শুনে চমকে উঠল হু, চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে উঠল তার। ঠোঁট কামড়ে ধরে সে মাথায় নিজেই কষে একটা আঘাত মেরে ফেলে বিড়বিড় করে বলে, তাহলে আমি যথার্থই ভয় পেয়েছি? নিহা জিজ্ঞেস করে, কিছু কইলে আপা? ওহু তোতলে তোতলাতে বলে, না না, তুই ঘুমা। দরজার দিকে পা বাড়ায় উহু। বেরিয়ে আসে নিহার ঘর থেকে। সে কিনা এই লোকটাকে একদিন চিঠি লিখে পালিয়েছিল, সামনে পেলে চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখবে, এটাও বলেছিল। কি সাংঘাতিক ব্যাপার। বর্ষাকাল চলছে, আকাশের রং বিষণ্ণতায় ভরে আছে, চারপাশে স্যাঁতসেঁতে কাদামাটি। মাঝে মাঝে হালকা বাতাসে ভেসে আসে কদম ফুলের সৌরভ। উহু নিজের রুমে কাঠের তৈরি বারান্দায় বসে বই পড়ছে। হঠাৎ একটা শিশের শব্দ বেজে উঠল। উহুর মন চমকে ওঠে। এই শিশের পরিচয়তা তার অজানা নয়, সে জানে এটি কে করছে। এই বন্ধ ঘরে ওড়না টেনে মাথায় দেয় সে। নেমে আসে মহলের ভেতর থেকে, চারিদিকে নিশ্চুপতা। গেটের গিয়ে পাহারাদারদের বলে, আমি একটু বাইরে যাচ্ছি, কেউ খোঁজ করলে বলবেন, তাড়াতাড়ি ফিরবো। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে পূজা। মেয়েটি শ্যামবর্ণা, কিন্তু মুখে এক অনন্য সৌন্দর্য বিদ্যমান। প্রকৃতির রত্ন, কালোই আসল। গরিব ঘরের মেয়ে, সমাজ ধর্ম সব বাধার বাইরে দাঁড়িয়ে থাকে। একে অন্যকে খুব কাছাকাছি ভাবে চেনে তারা। পূজা মহলে ঢুকতে পারে না, নিম্নবর্ণের হিন্দু বলে। আজমির খানের স্ত্রী ওর চাচি ওর নাম শুনলে রেগে যান। পূজাদের সংসারে অভাব, মা ঘরে বসে দর্জির কাজ করেন, ভাই টিউশন করে চলে, বাবা নেই। দুই বান্ধবী হাঁটতে হাঁটতে পদ্মবিলের ধারে গিয়ে বসলো। দীর্ঘ আড্ডা চললো। এরপর বিদায়ের আগে হু ওড়না ভাঁজ করে পূজার হাতে তুলে দিল বিদেশ থেকে ফেরত আব্রুর আনা চকলেটের আর নতুন জামা। এগুলো আব্রু ভাই আনছে বিদেশ থেকে, কাল দেশে ফিরছে। বড় চাচি আজকেই আমাকে দিয়েছে। পূজার চোখ চকচক করে উঠলো, বিস্ময় বলে উঠলো, আব্রু ভাই ফিরেছে সত্যি নাকি? ভাইরে, আমার তো ওনারে দেখার অনেক শখ। ওহো একটু নাক ছিটকালো। কি এমন লোক সে যাকে দেখতে হবে? আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ঠিক নেই। তাই পূজা বিদায় জানিয়ে ও নিচতলায় নামলো ওহু।
নিচে বসেছিলেন রিনা খান। ওকে দেখে তিনি সস্ত্রে ডেকে উঠলেন, "এদিকে আসো, আমার পাশে বসো।" ও ধীর পা ফেলে মায়ের পাশে গিয়ে বসলো। তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, "কাল মাঝরাতে তুমি মহল থেকে বাইরে গিয়েছিলে?" প্রশ্নটা শুনে বুক ধুক করে উঠল। সে থমকে গেল। মাথার ভেতর ঝড় শুরু হয়ে গেল যেন। এই কথা আমি জানলো কিভাবে? সে জানলোই বা কিভাবে? আর জানালোই বা কে? আপনাকে কে বলেছে এই কথা? সেটা তোমার জানার দরকার নেই। আমি জানতে চাই, তুমি কাল রাতে দৌড়ে মহলে ফিরে এসেছিলে কেন? পুকুর ঘাটে গিয়েছিলে নিশ্চয়ই, কিন্তু কেন? কিছু দেখে ভয় পেয়েছো বুঝি? ওর মুখে কোনো শব্দ আসে না। বলবে কিনা ভেবে পায় না। শরীরটাও কিছুটা কেঁপে ওঠে। হঠাৎ করেই সে দেখতে পায় মহলের সিঁড়ি বেয়ে নেমে আসছে আব্র আর আশা। সুশ্রীর চেহারা, সুঠাম দেহ, চোখে ঘোর ওর গভীরতা, আবৃত এক সুদর্শন পুরুষ সে। তাকে দেখে কাল রাতের ঘটনা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল উহুর বুকের ওপর। চোখ আটকে যায় সেই পেশিভূল পুরুষের দিকে, যার উপস্থিতি কাল রাতে নৈঃশব্দ ভয় আর কৌতূহলের রহস্য জাগিয়েছিল। তাকে চোখাচোখি হয়, আর সেই দৃষ্টি সংযমে উহু থমকে যায়। চোখ নামিয়ে নেয় তাড়াতাড়ি। মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, "হুম।" ওর কাঁপা জবাবে নীরা খান বুঝতে বাকি রইল না, সে ভয় পেয়েছে। তিনি জিজ্ঞেস করলে, "আব্রু, কোথায় যাচ্ছ?" আশাপ উত্তর দিল, "নামাজ পড়তে মামি, কিছু বলবেন?" ফেরার পথে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসো। ও কাল রাতে কিছু থেকে ভয় পেয়েছে। আবারও বুড়কুচে আশরাফের দিকে তাকালো, আর ও চোখের পলকে সেখান থেকে সরে গেল। সে সিঁড়ি বেয়ে ঘরের দিকে হাঁটতে লাগলো। তারা আর কিছু না বলে বেরিয়ে গেল। সকালের রোদ খোলা জানালা দিয়ে ঘরে ঢুকছে। তার সোনালি আভা এসে উহুর মুখে পড়ে আবিরে রাগিয়ে দিচ্ছে। সে আলোয় ঘুম ভেঙে গেল তার। ধীরে ধীরে পালঙ্ক থেকে উঠে সে ব্যালকনির দিকে আগালো। বাইরে রৌদ্রোজ্জ্বল যে সবকিছুই রোদের দখলে। যতদূর চোখ যায় এক সোনালি ঝিলিক। ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফিরে এলো ঘরে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পেল নিহা তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। ওকে দেখে একটু কটাক্ষ করে বলে উঠল, "আপা, তুমি যে সেদিন ট্যুরে গিয়েছিলে, আমাদের জন্য কিছু আনোনি?" ও মুখ মুছতে মুছতে তোয়ালেটা সোফায় রাখলো। হালকা হেসে বলল, "হ্যাঁ এনেছি, ব্যাগে আছে, পরে দিচ্ছি।" তবে পরক্ষণে নিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল, "আচ্ছা আপা, তুমি সেদিন রাতে পুকুর ঘাটে কি দেখেছিলে? পরদিন সকালে যে আমাকে ডেকে তুললে?" ওই প্রশ্ন শুনতেই যেন কিছুটা চমকে গেল অপু। আব্রুর মুখ ভেসে উঠল। তার গলা আটকে গেল। খানিকটা উত্তেজিত কণ্ঠে বলল, "কিছু না, কিছু না। দে ফোনটা দে, আমার দরকার আছে।" "আরে দিচ্ছি আপু, দাঁড়াও। কাকিরা ডাকছে, নিচে নাস্তা করতে চলো।" ততক্ষণে ওর পেটেও ক্ষুধা সাড়া দিচ্ছে। নাস্তার ডাক পেয়ে সে দ্রুত পা বাড়ালো খাবারের দিকে। ওদিকে সকালে গোসল সেরে শিফা ছাদে কাপড় শুকাতে দিয়ে উঠল। তারপর তার ভার্সিটির উদ্দেশ্যে বের হওয়ার কথা। পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় টানা ওড়না, ফর্সা মুখে এখনো পানির কণা চিকচিক করছে। ছাদে উঠে সে দেখল কার্নিশের ধারে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভালোভাবে চিনতে না পারলেও পরে বুঝলো এটা আশরাফ। শিফা তার পেছনে গিয়ে আসলো। হঠাৎ তার উপস্থিতিতে চমকে উঠল। পেছনে ফিরল সে। শিফাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল সে। হাতের আঙুলে ধরা সিগারেটটা পায়ের নিচে পিষে ফেলল। তারপর বলল, "কিছু বলবি?" শিফা গম্ভীর কণ্ঠে জবাব দিল, "আপনি চাইলে আমি চাচি আম্মাকে জানাতে পারি, মহলের ছাদে দাঁড়িয়ে আপনি সিগারেট খাচ্ছেন। এটা তো বড় অন্যায়।" আসাম ঘাড় চুলকে বলল, "না থাক, আজ কিছু বলিস না।" শিপা মাথা নাড়িয়ে সতর্কতার বাণী জানালো, "পরের বার এমন দেখলে কিন্তু নিশ্চয় জানাবো।" এরপর কাপড় ছড়িয়ে সে নিচে নেমে গেল। আশাপ দাঁড়িয়ে রইল ছাদের কোণ ঘেঁষে। শিপা মহলের নিচতলায় নামতেই চোখ পড়ল ও কিচেনে চারপাশে ব্যস্ত পায়চারি করছে। কেশগুচ্ছ এলোমেলো, মুখভঙ্গি স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো কণ্ঠস্বর, "উহু, শুনে যা তো একটু।" চলনের ছন্দপতন ঘটে ওহর। সে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। চাচি আলিনা খান দাঁড়িয়ে আছেন, হাতে দোয়াটা এক কাপ চা। ও এগিয়ে যায় চাচির দিকে ভদ্র মেয়ের মতন। মাথা নিচু করে বলে, "হ্যাঁ চাচি, বলো।" আলিনা খান স্বাভাবিক গলায় বলল, "তুই তো এখন ফ্রি আছিস, এই চায়ের কাপটা উপরে আবার রুমের দিকে নিয়ে যা।" ওহুর মুখ নির্মল হয়ে গেল। "কেন চাচি? অন্য কেউকে বলো।" "কেউ নেই। হেল্পিং হ্যান্ডের তো নিষেধ আবরার রুমে যাওয়ার কথা। তুই তো জানিস, তুই যা।" "ও নাছোড়বান্ধা, তুমি যাও, আমি পারবো না।" "আমি তো চাচার কাছে যাব। বেশি কথা না বলে নে কাপটা।" জোর করে তিনি কাপটা গুঁজে দিলেন। ওহু বাধ্য হয়ে সিঁড়িতে চড়ল। তখন চাচা আশফাক কণ্ঠ তুলল, "ওহু, চায়ের কাপটা আমায় দিয়ে যা, তুই নতুন করে বানিয়ে নে।" ওহু তাকে কাপ দিয়ে কিচেনে ফিরল। চুলার পানি চাপিয়ে ভাবল, আব্রুর জন্য এমন করা চা বানাবে এক ঢোকে চেতন ফিরবে।
ভেবেই সে ফিক করে হাসলো। নতুন চা নিয়ে দোতলায় উঠল সে। চলনে দ্বিধা, বুকে ধুকপুক। দরজার ওড়না ঠিক করে টোকা দিল। সাড়া নেই। ভ্রু নাড়িয়ে ফের কথা ভাবলো একবার। এরপর সাহস করে দরজায় আবার ঠেলল। চোখ পিটপিট করে খুলতেই দেখলো কক্ষ শূন্য। ও আস্তে আস্তে কক্ষের ভেতর প্রবেশ করলো। চায়ের কাপটি হাতে নিয়ে টেবিলের দিকে এগোলো। স্বাভাবিক থাকার বৃথা চেষ্টা। চায়ের কাপ হাতে ধরা অবস্থায় ওহ সামনে তাকাতে যেন হঠাৎ থমকে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে আব্র। সদ্য স্নান সেরে বেরিয়েছে সে। বলিষ্ঠ শরীর জুড়ে জলকণা টপটপ করে ঝরছে। চুল থেকে কপাল বেয়ে গড়িয়ে পড়েছে জলের ভেজা রেখা। পরনে কেবল সাদা একটা তোয়ালে। কোমর জুড়ে পেঁচানো। ওহুর চোখ জোড়া বিস্ফোরিত হয়ে গেল। সে হাঁ করে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। তার জিভ পেটানো দেহে তীক্ষ্ণ ফিকচার, বলিষ্ঠ শরীর, সিক্স প্যাকের ধারায় জলবিন্দু চিকচিক করে উঠল। ওহ অপ্রস্তুত, বুক কাঁপছে তার। দৃষ্টি মেঝেতে নামিয়ে ফেলল সে। পালাতে চাইল। তার মন বলছে ভূমি তাকে গিলে নিক। পা বাড়াতেই ঘটে গেল বিপত্তি। গরম চায়ের কাপ হাত ফসকে মেঝেতে পড়ে গেল। চা ফ্লোরে গড়িয়ে যাচ্ছে। ও চমকে উঠল, সরে দাঁড়ালো। আবার স্বাভাবিক। সে অফ হোয়াইট গেঞ্জি বের করে নিল। ওহু হতচকিতে নিজের ধিক্কার দিল। পালাতে যেতেই গম্ভীর কণ্ঠস্বরে বলল, আব্র দাঁড়া। ওহু জমে গেল, গলা শুকিয়ে গেল তার। সরি ভাইয়া, হাত ফসকে পড়ে গেছে, পরিষ্কার করে দিচ্ছি। দরকার নেই। সাজেদা আন্টিকে পাঠাতো। ও অস্বস্তি থেকে স্বস্তি পেল। আচ্ছা। পাল্টে যেতে ফের আব্র কণ্ঠ বাজল, দাঁড়া। আমি কি জিন, ভূত, না বাঘ? আমাকে দেখে তো ভয় পাস কেন? ইডিয়েট। উহু থামকালো। গলা জড়িয়ে হইল তার। কিছু না, আমার মাথায় সমস্যা। অল্পতেই বেশি প্রতিক্রিয়া দেখায়। আপনি দেশে ফিরছেন না তো, তাই জানেন না। এরপর চোখ তুলে তাকাতেই দেখলো আব্র গেঞ্জি ট্রাউজার পরেছে। ও ভাবলো আশ্চর্য, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এভাবে নির্দ্বিধায় পোশাক বদলে যাচ্ছে সে। বিন্দুমাত্র সংকোচও নেই। ভাবনার মধ্যে আচমকা ভেসে এলো আব্রের ধমক, বেশি কথা বলতে বলেছি? তারপরে দাঁত ফেলে দেবো তোর। যা এখন। ও কেঁপে উঠল। আচ্ছা সরি, আরেকটা চা পাঠাচ্ছি। আমি চা খাই না, কফি খাই। যাই হোক, এখন কিছু চাই না। উহু আর দাঁড়ালো না, দ্রুত বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে গজগজ করলো, উহু তুই বকা খেলি নিজের ভুলে। তুই অনার্স পুরো একটা মেয়ে, তবু ছোট খুকির মতো আচরণ করিস। রাগে গজাতে গজরাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেললো সে। দুপুরের ভোজন সেরে উহু কোচিং এর উদ্দেশ্যে রওনা হলো। অনার্সের ছাত্রী হলেও বাড়িতে পড়ায় মন বসে না তার। তাই আজমল খান তাকে কোচিং এ ভর্তি করিয়েছে। সঙ্গী পারু। কোচিং শেষে গোধূলির আলোয় বর্ষার ভারাক্রান্ত আকাশে দুই বান্ধবী গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে গল্পে মশগুল। পারুলের বাড়ির সামনে থামলো। পারুর একতলা পাকা বাড়ি, পাশে চাচাদের আলাদা বাসা। তার ডাক্তার বাবা শহরে থাকেন। পারুকে বিদায় দিয়ে ও হাঁটতে লাগলো। গ্রামের মেয়ে হলেও ডান পিটে নয়। মহলের রঙিন জগতের বেড়ে উঠেছে সে। হঠাৎ মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। ফিরে দেখে মাতব্বরের ছেলে শাহিদ আর তার সঙ্গীরা। এরা বখাটে নয়, তবু সন্দেহ জাগলো তার। উহু থেমে গেল। ছেলেরাও দাঁড়ালো। শাহিদ এগিয়ে এলো। উহু চশমার সামনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সমস্যা? পিছু নিচ্ছেন কেন? শাহিদ হেসে ফেলল, তুই মাস্টার সাহেবের মেয়ে তাই না? হ্যাঁ, তাতে আপনার কি? শুনেছি তোমার চাচাতো ভাই বিদেশ থেকে ফিরেছে। তাকে বলো আমাদের সঙ্গে একাদা দেখা করতে, জরুরি কথা আছে। একথা শুনে রঘু মুখের রূপ বদলে গেল। বিরক্ত হয়ে ক্ষিপ্র কণ্ঠে সোজাসাপটা উত্তর দিল, ঠিক আছে, আবর ভাইকে বলবো। গতবার কুস্তির মাঠে যাকে তিনি হারিয়েছিলেন সে তাকে খুঁজছে শুভকামনা জানানোর জন্য। কথাটা বলে ও দ্রুত মুখ ফিরিয়ে হাঁটা ধরলো। আর এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা সাহেদের চোখে রাগ জ্বলে উঠল। ওর এই কথাটা আর হনহনিয়ে হাঁটার ধরন তার আত্মসম্মানে আঘাত আনলো। এই অপমানটা সে নীরবে গিলল, তবে মনে মনে দাবার ছক কষে নিল। ঠিক তৎক্ষণাৎই মাগরিবের পর মহলের নিচতলায় উহু আর নিহা পড়ছে। নিহা বলল, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস। উহু হেসে ওর মাথায় গাঁটটা মেরে বলল, আবল তাবল বকিস? এই সূত্র শুনলে নিউটন আর আইনস্টাইন মিলে দুইজন এসে তোকে চুপ করতে বলবে। নিহা বুড়গুজকে বলল, পড়াশোনার মাথায় ঢোকে না, ভাল লাগে না। উহু মারি বের করে হেসে ফেলল। তাহলে চাচাকে বলে তোর জন্য চাকরি ঠিক করি, ব্যথা বেতনের ওষুধ বিক্রি করবি।
চিকিৎসা করে বলবি, আর নয় মজা ধরা, আর নয় হাঁটুর ব্যথা। চলে এসেছে নিউটনের তৈরি চুলকানির মলম। নিহা মুখ চুপসে গেল। তখন দোতলার সিঁড়ি বেয়ে হাসির আওয়াজ শোনা গেল। ওরা তাকিয়ে দেখে আব্রু আর আশাফ নামছে আর মিটমিটিয়ে হাসছে। উহুর মলম মামা ছন্দ শুনে বোধহয় হাসছে তারা। আশাফ বলল, উহু তুই তো দারুণ ছন্দ পারিস। ও হেসে ফেলল। একটু একটু বই কি। আশরাফ চলে গেল। আব্রু নীরব, তার ঠোঁটে মুচকি হাসি। সেই হাসি ওর ভেতরে অস্থিরতা বাড়ালো। কেন এই অস্থিরতা? কেন আব্রুর চোখে তাকাতেই এমন ইচ্ছে হয় তার? বিকেলের ঘটনাটা মনে পড়ে গেল। মাতব্বরের ছেলের কথা। বলবে কি বলবে না ভাবনার আগে মুখ ফসকে বলে ফেললো, আব্রু ভাই। পরক্ষণেই নিজের মুখ চেপে ধরে জিভ কাটলো সে। আব্রু জিজ্ঞেস করলো, আমায় ডাকলি? ও আমতা আমতা করে বলল, না কিছু না, ভুলে গেছি। আরো কোনো কথা বলল না। শান্তভাবে আশরাফের পিছু নিল। ওহু মূর্তির মতো বসে রইল চুপচাপ। সন্ধ্যার আমার খানিকটা আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, যার ফলে চারপাশের কাদামাটি সোঁদা গন্ধটা ছড়িয়ে পড়েছে। পারুলদের বাড়ির সামনে লাইটটা ধপধপ করে জ্বলছে। পারু এসে বসেছে নিজের ঘরের জানলার ধারে। ছোটবেলার অভ্যাসটা আজও বদলায়নি, সন্ধ্যার পরে পড়তে বসা। বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে হঠাৎ নজর গেল গেটের দিকে। কার যেন আগমন। কেউ একজন গেটের ফাঁক গড়ে বাড়ির ভেতর ঢুকলো। দূর থেকে অভাবটা স্পষ্ট হলে ও বোঝা যাচ্ছে মানুষটি একজন তরুণ যুবক। পারু তৎক্ষণাৎ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কে ওখানে? ছেলেটা পেছন ফিরে তাকালো, কিন্তু বুঝে উঠতে পারার আগেই শব্দটা কোন ঘর থেকে এলো। তাই কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পারু আর দেরি করলো না। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পরখ করলো ছেলেটাকে। বয়স আনুমানিক হবে 25 থেকে 26। গরনে চিকন, গায়ের রং সামান্য চাপা, লম্বাটে মুখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঢিলেঢালা হাতা গেঞ্জি। ভেতরে যেন এক ধরনের শান্তশিষ্ট ভাব। চঞ্চল পারু তার সামনে এসে ফের সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিল, কি ব্যাপার, কি চাই এ বাড়িতে? ছেলেটা মাথা নিচু করে জবাবে জানালো, আমি পুনম। এটা কি আনোয়ার সাহেবের বাসা? হ্যাঁ, উনি আমার বাবা। তবে তিনি এখন বাসায় নেই। শহরে গেছেন, পরে আসবেন। আপনি পরে আসুন। পুনম এবার মাথা তুলে বলল, না না, আমি ওনার কাছে আসিনি। আমি ওনার ভাগ্নে সোহাগীকে প্রাইভেট পড়াবো, টিউশন করাতে এসেছি। পারু এবার কপালে হাত চাপড়ে হালকা ভেঙচি কাটলো। ও আচ্ছা, বুঝেছি। তো এটা তো আগে বললেই হতো। আসুন, আমি আপনাকে ওনাদের বাসায় নিয়ে যাচ্ছি। পুনম মাথা দুলিয়ে সম্মতি জানালো। কোনো কথা না বলে চুপচাপ পারুরের পেছন পেছন হাঁটতে লাগলো। পারু তাকে নিয়ে সোজা ছোট চাচার বাসায় এসলো। সোহাগীদের কাছে পৌঁছে দিল। সকাল থেকে বর্ষায় মেঘ ছড়িয়ে আঁধারের ছবি আঁকছে। কদম ফুলে ভরা খানমহলের পুকুর পাড়ের গাছ। ভোরের বৃষ্টির রেশ কাদামাঠা পথে রঙিয়ে দিয়েছে। ও তাড়াহুড়ো করে ঘুম ছেড়ে ওড়না জড়িয়ে নিল। এরপর হাতে ব্রাশ নিয়ে চুপিসারে মহল থেকে বেরোলো। কর্ত্রীরা সবাই রান্নাঘরে ব্যস্ত। সে বিলের ধারে পূজার খোঁজে গেল। বিলে পৌঁছে দেখলো পূজা শাপলা ফুল তুলে ডাঙাতে দাঁড়িয়ে আছে। উহুকে দেখে তার মুখ ঝলমল করে উঠল। দৌড়ে এসে পাশে বসলো। শাপলা ফুলের মালা গেঁথে উহুর মাথায় পরিয়ে দিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাম, কি সুন্দর লাগছে। তুই তো সুন্দর কেন? বড়লোকের ঘরে জন্মালে সবাই এমন হয়। অহু হাসি ম্লান হয়ে গেল এই কথা শুনে। পূজার অভিমান সে বুঝতে পারল। বলল, পাগল, তুইও সুন্দর। আয়নায় দেখ, চোখ ফেরাতে পারবি না। তোর আম্মাকে জিজ্ঞেস কর। পূজা হেসে বলল, আমা বলে আমি কালী। গরিব ঘরের জন্ম, তাই বোধহয়। তুই পার্বতীর মতো সুন্দর। তুই রাস্তায় হাঁটলে কেউ বাজে কথা বলে না, শীষ দেয় না। জানে তুই খানমোহনের খান সাহেবের মেয়ে। কিছু বললে বড় খান সাহেব পুঁতে ফেলবে। আজ বেশি কথা বলে ফেলেছিস। কাকি বকেছে নাকি? প্রতিদিন তো বকে। আজ তাড়াতাড়ি ফিরতে হবে, আমার জ্বর। রানতে হইব। উহু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, হায় হায়, কি বলিস? ওষুধ খাইয়েছিস তো? এখন শরীরের কি অবস্থা? পুনম ভাই রাতে ওষুধ আনছে, ভালো আছে। এখন উঠি, পরে আড্ডা দেব। ও হেসে মাথা নাড়ালো। পূজাকে বিদায় দিয়ে মহলের পথে পা ধরল সে। ফেরার পথেই ঘটল বিপত্তি। শাহেদ দেওয়ান ও তার দলবল এসে পথ আটকালো। ওর বুক ধক করে উঠল তাদের দেখে। আজ তাদের সংখ্যা কালকের চেয়ে বেশি। চোখে মুখে হিংস্রতা। চারপাশ নিস্তব্ধ, পথচারী নেই, সাহায্যের সম্ভাবনা নেই। ভয় সজাগ। ওহু ওড়না শক্ত করে ধরে বসলো। শাহেদ তীক্ষ্ণ কণ্ঠে বলল, বলছিলে তোর ভাইরে আমাদের কথা, দেখা করতে। কথাটা উহুর বুক কেঁপে উঠল। কাল তুমি বলা ছেলেটা আজ তুইতে নেমেছে। চোখ কুঁচকে মুখ শক্ত করে বলল সে, বলতে ভুলে গেছি।
শাহের দলের একজন গিয়ে এসে উদ্দেশ্যী কণ্ঠে বলল, ভুলে গেছিস? তোর ভাতারের রঙের কথা কইতে পারস না? এক বাড়িতেই তো থাকস। কথাগুলো ওর আত্মায় ছুরির মতো বিঁধল। লজ্জা অপমানে কান জ্বলে উঠল। সে চিৎকার করে ওঠে, মুখ সামলে কথা বলবেন, ভুলে যাবেন না কার সঙ্গে কথা বলছেন। কিন্তু ছেলেটার হাসি থামে না। শাহিদ তার সুরে বলে ওঠে, তুই একটা মাগি, তোকে কি সম্মান দিব? কি করবি? কারে আনবি? নিয়ে আয় দেখি। অপমানে ওর চোখে জল চলে আসলো। এমন নীচ কথা সে কখনো শোনেনি। কিছু না বলে দৌড়ে পালালো সে। পেছন থেকে ফের শাহেদের হুঙ্কার, বিকেলে মাঠে আনিস তোর ভাইকে, দেখি কার বাপের কত সাহস। ও ফিরে তাকায় না, চোখে জল, গলায় কান্না চেপে মহলের দিকে ছোটে। গেটে পৌঁছে চোখ মুছে ওড়না টেনে নিজেকে সামলায়। তবে অপমানের কথা মনে পড়তে চোখ ঝাপসা হয়ে আসে। কাউকে কিছু না বলে দোতলায় আবরামের ঘরের দিকে ছুটে দরজা ঠেলে ঢুকে পড়ে সে। আবরা তখন পালঙ্কে বসে ল্যাপটপে ডুবেছিল, কাজে মগ্ন। হঠাৎ দরজা ঠেলে ওর প্রবেশ দেখে সে চমকে ওঠে। ওর মুখ যদিও ফর্সা, তা এখন লালচে হয়ে গিয়েছে। নাকের টকা রক্তিম, ঠোঁট যেন রক্ত জোয়ার মতো লাল। তিত্তির করে কাঁপছে সেটি। মাথা ছিল লাল ওড়না, কিন্তু বর্ষার হালকা দমকা হাওয়ায় তা খসে পড়েছে। উন্মুক্ত তার কাঁপুনির ছায়া। আব্রু পালঙ্ক টেনে উঠে দাঁড়ালো। তার মুখ গম্ভীর, চোয়াল শক্ত। ওর সন্নিকটে এসে দাঁড়ালো সে। ভ্রু কুঁচকে নিচু স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কান্না করেছিস? ও থমকে দাঁড়ালো। বুকের ভেতর ঢেউ উঠেছে যে, সে অস্থির। কিছু কিছু না, কিছু না। আসলে কাল আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা একবার উঠে বলল, কি বলে গিয়েছিলি? মাতব্বরের ছেলে শাহিদ দেওয়ান আপনাকে খুঁজছে, বলেছে আজ বিকেলে মাঠে দেখা করতে। এটুকু বলে অপু দ্রুত পেছন ফিরে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়ায় সে, কিন্তু ঠিক তখনই আপনার গলা ভেসে আসে, আমার আরো একটা প্রশ্নের উত্তর বাকি আছে, উত্তর দিয়ে তবে যা। অপু থমকে দাঁড়ালো, আওড়ালো, এমনি কাঁদছিলাম, আমার বকেছে। আব্রুর চোখ শুরু হয়ে গেল, কিন্তু তুই তো এইমাত্র মহলের বাইরে থেকে এলি। কাকি তো সকাল থেকে মহলে নেই। কাকে বলছিস এসব? ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছিস। বল, কি হয়েছে? কে কি বলেছে? কিছু বলবো না তোকে, কথা দিলাম। এই কথাগুলোর পর ও আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁট কাঁপতে থাকে তার, চোখ ছলছল করে ওঠে। এক মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে সে। ডুকরে কাঁদতে কাঁদতে বলে, মাতব্বরের ছেলে আর তার সঙ্গীরা আমাকে খুব বাজে কথা বলেছে আব্রু ভাই। আব্রুর চোখ মুহূর্তে লাল হয়ে যায়, রাগে তার শিরাগুলো টনটন করে ওঠে, দৃষ্টিতে জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। কি বলেছে তোকে? কাল বিকেলে তারা বলেছিল আপনাকে যেন বলি তাদের সঙ্গে দেখা করতে। আমি ভুলে গিয়েছিলাম সে কথা বলতে। আজ পূজার সঙ্গে দেখা করে মহলে ফিরছিলাম, তখন তারা পথ আটকে দাঁড়ায়। আর আপনাকে আর আমাকে নিয়ে বাজে কথা বলে। এটুকু বলেই ও চুপ করে যায়, ধীরে মুখ তুলে তাকায় আবরের দিকে। আবরে এবার তার একদম কাছে এসে দাঁড়ায়। হঠাৎ এক আঙুল ছুঁয়ে দেয় ওর গাল। সেই স্পর্শে ওর সর্বাঙ্গ কেঁপে ওঠে। আব্র তাদের দাঁত ঘষে, তীব্র স্বরে বলে, মানুষ বাজে কথা বলে অন্যকে ভেঙে দিতে, তাই নিজেকে ভেঙে ফেলবে না। কারণ নিজে যদি ভেঙে পড়িস, তাহলে তাকে ফাঁকন করবে কিভাবে? কথার তীব্রতায় ও কেঁপে ওঠে। এ কি ভয়ানক অদ্ভুত ভাষা। আব্র হঠাৎ একগাল হেসে ওঠে, ফের বলে, কাঁদিস না। বিকেলে তোর সঙ্গে আমি কথায় যাব। নিজেকে প্রস্তুত কর, হাসতে হবে তোকে। এখন যা, ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা। কথাগুলো বলে আব্র নিজের জায়গায় ফিরে এলো। ল্যাপটপ তুলে নেয় হাতে, যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিকতা। ও কিছু বলতে চায়, কিন্তু সাহস হয় না। তার মুখ শুকিয়ে গেছে, শরীর ঘেমে উঠেছে হঠাৎ চাপে। নীরবতার পেছনে ফিরে ঘর থেকে বেরিয়ে যায় সে। ওড়নার আঁচল শক্ত করে বুকের কাছে টেনে ধরে, ভেতরে জমে থাকা কষ্টটুকু সামলে রাখার চেষ্টায়। তার হৃদয়ে এখনো সেই অপমানের তিক্ততায় ঝুলছে। ও ঘরে ফিরে স্নান করে নেয়, প্রস্তুত হয়ে রওনা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সেখানে পারুলের সঙ্গে একসঙ্গে ভর্তি হয়েছে। হোস্টেল থেকে স্বাধীন জীবনের স্বপ্ন দেখলেও খান পরিবারের প্রথা থেকে বাধা সেধেছে। শিফা হোস্টেলের সুযোগ পেয়ে নাকি নিজ থেকে ফিরে গেছে। অহুর ভাগ্য কেন এমন হলো, কে তার স্বপ্ন ভাঙলো, সে জানে না। পারুও একই ভাগ্যের শিকার। তাই দুজন গ্রাম থেকে ঢাকায় এসে ক্লাস করে, বিকেলে ফিরে যায়। ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের পেছনের মাঠের বেঞ্চে বসে তারা। এখানে তাদের আড্ডা, হাসির ঠিকানা। তবে আজ অহুর মুখে হাসি নেই। সকালে শাহেদ দেওয়ানের ওই
তার দলে আটকে রাখার পর অপমানের কথাগুলো এখনো কানে কড়া নাড়ছে। ভয় হলো আবরার ভাইয়ের সঙ্গে বিরোধ না করা, পুরনো রেষারেষির ঝামেলা আবার রূপ না নিক। ভাবনায় ঢুকে থাকা পারো ধোয়া ওঠা গায়ের চাপের দিকে এগিয়ে দিয়ে বলে, চা খা, মন ভার কেন? ওহু ঘোর ভেঙে চা নেয়, নিচু গলায় সব বলে। শুনে পারো হতভম্ব। শাহিদ এমন করলো, আবরার ভাইয়ের সঙ্গে কুস্তিতে হারার প্রতিশোধ নিতে চায় বুঝছিস? এ তো ঝামেলা হতে পারে। ও মাথা নেড়ে, সেই ভয় তো পাচ্ছি। যাই হোক এসব বাদ, আমাকে তাড়াতাড়ি কোচিংয়ে যেতে হবে। তুইও চেষ্টা কর। পারু চায়ে শেষ চুমুক দিয়ে স্মিত হাসল, জানালো, ব্যাগ কাঁধে তুলে দুজন বেঞ্চ ছেড়ে রাস্তার দিকে পা বাড়ালো।